সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজম্মান। টানা ৩ কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে ঢাকা শেয়ার বাজার। আজ দিনের শুরুতে যদিও ৪ পয়েন্টের মতো সূচক কমেছিল, কিন্তু এখন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সূচক প্রায় ৫০ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। এছাড়া বেশিরভাগ কোম্পানির দরও বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল দিন শেষে সূচকের অবস্থান ছিল ৫,২৯৮ পয়েন্টে। এখন সূচকের অবস্থান রয়েছে ৫,৩৪৮ পয়েন্ট, অর্থাৎ ৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৭টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। দর কমেছে মাত্র ৫৭টি কোম্পানির শেয়ারের দাম, অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেনের গতি আজ গতকালের মতোই রয়েছে। আপনারা জানেন, গতকাল ৪ কার্যদিবস পরে ৮০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে, অর্থাৎ ৭১৭ কোটি টাকা লেনদেন হয়েছে। আজ যে লেনদেনের গতি রয়েছে সেটিও ধারণা করা হচ্ছে ৮০০ কোটি টাকার কিছুটা নিচে লেনদেন হতে পারে, যেহেতু এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ৪২১ কোটি টাকা। এছাড়া আজ ঢাকা শেয়ার বাজারে ২০টি কোম্পানির ইপিএস ঘোষণা করেছে। কিছু কোম্পানি রেকর্ড ডেট শেষে লেনদেন শুরু হয়েছে, রেকর্ড ডেটের জন্য কিছু কোম্পানি লেনদেন বন্ধ রয়েছে। এছাড়া কিছু কোম্পানি ডিভিডেন্ডও ঘোষণা করেছে। সব তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে জানিয়ে রাখছি, রেকর্ড ডেটের পর লেনদেন শুরু হয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউনিয়ন ক্যাপিটাল। রেকর্ড ডেটের জন্য লেনদেন বন্ধ থাকবে আজ গ্লোবাল ইসলামী ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স। এছাড়া ডিভিডেন্ডের ঘোষণা জানিয়ে দিচ্ছি। মেরিকো ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 600%। আপনাদেরকে জানিয়ে রাখি, মেরিকো গত অর্থ বছরে ৩,৮৪০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এখন ইন্টারিম দেখা গিয়েছে 600% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ 10 টাকা ফেস ভ্যালু এগেনস্টে 60 টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ইন্টারিম, এবং শুধুমাত্র একটি কোয়ার্টারের জন্য। এছাড়া ক্যাপিটেক জিবিএফ ফান্ড, এই মিউচুয়াল ফান্ডটি ৩.৩০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 30 জুন 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য। দর্শক জানিয়ে রাখি, 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য। এছাড়া সন্ধানী ইন্স্যুরেন্স 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 31 ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য। 3টি ডিভিডেন্ড আপনাদেরকে বলে দিচ্ছি। মেরিকো 600% ক্যাশ ডিভিডেন্ড, ক্যাপিটেক জিবিএফ 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য, সন্ধানী ইন্স্যুরেন্স 12% ক্যাশ ডিভিডেন্ড 31 ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য। এবং এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, মেরিকো অর্থ বছর সমাপ্ত হয়েছে মার্চ 2025। এরপর আমরা দেখেছি মাত্র একটি কোয়ার্টারে 600% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গত বছরের মার্চ 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত ৩,৮৪০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল মেরিকো। এছাড়া যে 20টি কোম্পানি ইপিএস দিয়েছে তাদের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো কিছুক্ষণের মধ্যেই। এছাড়া জানিয়ে রাখি, আজ সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ব্যাংক, এরপর রয়েছে ফার্মাসিউটিক্যাল, এরপর রয়েছে টেক্সটাইল। তবে দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিমা খাত, টেক্সটাইল খাত এবং প্রকৌশল খাত। ব্যাংকিং খাতে দেখা গিয়েছে বেশিরভাগ কোম্পানির দর কমেছে, তারপরও লেনদেনের গতি ভালো রয়েছে ব্যাংকিং খাতে। বিমা খাতের মোট তালিকাভুক্ত 58টি কোম্পানির মধ্যে দেখা গিয়েছে প্রায় 50টির মতো কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। টেক্সটাইল খাতে 58টি কোম্পানির মধ্যে দেখা গিয়েছে 45টিরও বেশি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, এবং ফার্মাসিউটিক্যাল খাতে 34টি কোম্পানি তালিকাভুক্তর মধ্যে দেখা গিয়েছে 25টিরও বেশি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। তবে লেনদেনের গতির ক্ষেত্রে ব্যাংক রয়েছে প্রথম, ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় এবং টেক্সটাইল রয়েছে তৃতীয় অবস্থানে। আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই ইপিএসের তথ্য জানিয়ে দেব। আজ ঢাকা শেয়ার বাজারে 20টি কোম্পানির ইপিএস ঘোষণা করেছে। এই 20টি কোম্পানির মধ্যে 2টি রয়েছে কিউ1 আগে জানিয়ে দিচ্ছি। যেমন মেরিকো মাত্র এক কোয়ার্টারে ইপিএস দাঁড়িয়েছে 61 টাকা 77 পয়সা, যেটি গত বছর ছিল 54 টাকা 78 পয়সা। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, কিউ1-এ আরেকটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড। এটি কিছুটা কমেছে ইপিএস, 18 টাকা 48 পয়সা কিউ1-এ ইপিএস দাঁড়িয়েছে, গত বছর ছিল 20 টাকা 74 পয়সা। আমরা এখন দেখে নিব ইপিএস ঘোষণাগুলো, এবং ইপিএসের ক্ষেত্রে কোন কোন কোম্পানির ইপিএস কী দাঁড়িয়েছে সেটা জানিয়ে দিচ্ছি। রেকিট বেনকিজার দ্বিতীয় প্রান্তিকে 2025 সালে দাঁড়িয়েছে 29 টাকা 71 পয়সা। গত বছরের তুলনায় কিছুটা কমেছে, তারপরেও কাছাকাছি রয়েছে। গত বছর দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল 30 টাকা 12 পয়সা, অর্থাৎ কাছাকাছি রয়েছে। ডাচ বাংলা ব্যাংকের ইপিএস কিছুটা কমেছে, দ্বিতীয় প্রান্তিকে 17 পয়সা দাঁড়িয়েছে, যেটি গত বছর ছিল 78 পয়সা। ডিবিএইচ
ইপিএস দাঁড়িয়েছে এই দ্বিতীয় প্রান্তিক 2025 সালে 1 টাকা 30 পয়সা, যেটি দ্বিতীয় প্রান্তিক 2024 সালে ছিল 1 টাকা 16 পয়সা। অর্থাৎ ডিবিএচ এর ইপিএস বেড়েছে, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএসও বেড়েছে। গত বছর ছিল 2 টাকা 67 পয়সা, এই বছর দাঁড়িয়েছে 3 টাকা 12 পয়সা। এছাড়া ফেডারেল ইন্স্যুরেন্স ইপিএস বেড়েছে, গত বছর ছিল 21 পয়সা সেকেন্ড কোয়ার্টারে, এই বছর দাঁড়িয়েছে 29 পয়সা সেকেন্ড কোয়ার্টার। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টার বলতে আমরা এপ্রিল থেকে জুনকে বোঝাচ্ছি। ওয়ান ব্যাংকের ইপিএস অনেকখানি কমেছে, গত বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে ছিল 74 পয়সা, এই বছর দাঁড়িয়েছে 24 পয়সা। আমরা দেখে নিলাম প্রথম 6টি কোম্পানির ইপিএস। এছাড়া আরও কিছু কোম্পানি বাকি রয়েছে, এদের মধ্যে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, গত বছরের চেয়ে 12 পয়সা ইপিএস কমেছে, এই বছর দাঁড়িয়েছে 31 পয়সা, গত বছর ছিল 43 পয়সা। রিপাবলিক ইন্স্যুরেন্স এই বছর ইপিএস 3 পয়সা বেড়েছে গত বছরের দ্বিতীয় প্রান্তিক অনুযায়ী। এক্ষেত্রে জানিয়ে রাখি, রিপাবলিক ইন্স্যুরেন্স গত বছর ছিল 60 পয়সা ইপিএস, এই বছর দাঁড়িয়েছে 63 পয়সা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ইপিএসে ব্যাপক পরিবর্তন এসেছে, ব্যাপক নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত বছর পজিটিভ ইপিএস ছিল 33 পয়সা, এই বছর নেগেটিভ ইপিএস 3 টাকার মতো, 2 টাকা 93 পয়সা। এবং আপনারা জানেন নন পারফর্মিং লোনের কারণে যে 5টি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক অন্যতম। ন্যাশনাল হাউজিং ইপিএস কিছুটা কমেছে, 21 পয়সা দাঁড়িয়েছে, যা গত বছরের সেকেন্ড কোয়ার্টারে ছিল 29 পয়সা। ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স এটির ইপিএস 4 পয়সা কমেছে, গত বছর ছিল 18 পয়সা, এই বছর দাঁড়িয়েছে 14 পয়সা সেকেন্ড কোয়ার্টারে। বে লিজিংয়ের ইপিএস অনেকখানি কমেছে, গত বছর ছিল নেগেটিভ 43 পয়সা, এই বছর দাঁড়িয়েছে নেগেটিভ 3 টাকা 2 পয়সা, অর্থাৎ 2.5 টাকারও বেশি নেগেটিভ ইপিএস বৃদ্ধি পেয়েছে, নেগেটিভ ইপিএস কমেছে বে লিজিংয়ের ক্ষেত্রে। এবং বে লিজিং আপনারা যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতে এনপিএল এর জন্য, খারাপ লোনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রতিষ্ঠানটি, এবং এই প্রতিষ্ঠানটি আগে 43 পয়সা ছিল নেগেটিভ ইপিএস, এই বছর এখন পর্যন্ত মাত্র সেকেন্ড কোয়ার্টারে দাঁড়িয়েছে 3 টাকা 2 পয়সা নেগেটিভ ইপিএস। আমরা আরও কিছু প্রতিষ্ঠানের ইপিএস দেখে নিব। প্রাইম ইন্স্যুরেন্স রয়েছে, এক্ষেত্রে প্রাইম ইন্স্যুরেন্স কিছুটা কমেছে সেকেন্ড কোয়ার্টার ইপিএস, তাও কাছাকাছি রয়েছে। গত বছর দ্বিতীয় প্রান্তিকে ছিল 53 পয়সা, এই বছর দাঁড়িয়েছে 46 পয়সা। সাউথ ইস্ট ব্যাংকের ইপিএস বেশ ভালো বৃদ্ধি পেয়েছে, গত বছর ছিল 22 পয়সা, এই বছর দাঁড়িয়েছে 59 পয়সা। মিডল্যান্ড ব্যাংকের ইপিএস কমেছে, গত বছর ছিল 32 পয়সা, এই বছর 30 পয়সা কমে দাঁড়িয়েছে মাত্র 2 পয়সায়, অর্থাৎ ব্রেক ইভেনের কাছাকাছি রয়েছে মিডল্যান্ড ব্যাংকের ইপিএস সেকেন্ড কোয়ার্টারে। ইউনিয়ন ক্যাপিটালের ইপিএসও ব্যাপক পরিবর্তন এসেছে, ব্যাপক নিম্নমুখী প্রবণতা। আপনাদেরকে যেটি বলছিলাম, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতে ব্যাড লোনের কারণে ব্যাপক প্রভাব পড়েছে, বে লিজিংয়েরও প্রভাব পড়েছে, ইউনিয়ন ক্যাপিটালের প্রভাব পড়েছে। ইউনিয়ন ক্যাপিটাল গত বছর সেকেন্ড কোয়ার্টার ইপিএস ছিল 68 পয়সা, এই বছর দাঁড়িয়েছে নেগেটিভ 1 টাকা 53 পয়সা। এছাড়া ঢাকা ব্যাংকের ইপিএসও কিছুটা কমেছে, গত বছরের দ্বিতীয় প্রান্তিক ইপিএস ছিল 75 পয়সা, এই বছর দাঁড়িয়েছে 30 পয়সা। এছাড়া যমুনা ব্যাংকের ইপিএসও কিছুটা কমেছে সেকেন্ড কোয়ার্টারে। তবে দর্শক জানিয়ে রাখি, যমুনা ব্যাংক সেকেন্ড কোয়ার্টারে ইপিএস কমলেও হাফ ইয়ারলি ইপিএস কিন্তু বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড কোয়ার্টারে যমুনা ব্যাংকের গত বছর ছিল 1 টাকা 53 পয়সা, এই বছর দাঁড়িয়েছে 1 টাকা 40 পয়সা। তবে যদি আমরা হাফ ইয়ারলি দেখি, এই বছর যমুনা ব্যাংকের হাফ ইয়ারলি ইপিএস দাঁড়িয়েছে 3 টাকা 31 পয়সা, গত বছর যা ছিল 3 টাকা 28 পয়সা। অর্থাৎ সেই হিসেবে আমরা বলতে পারি যমুনা ব্যাংকের ইপিএস বৃদ্ধি পেয়েছে। যে কয়েকটি প্রতিষ্ঠান আমরা দেখেছি যে ইপিএস কমেছে, তাদের ক্ষেত্রে যমুনা ব্যাংকের ইপিএস হাফ ইয়ারলি বেড়েছে। এছাড়া ওয়ান ব্যাংকের হাফ ইয়ারলি ইপিএস কমেছে, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের হাফ ইয়ারলি কমেছে, রিপাবলিক ইন্স্যুরেন্স বেড়েছে, এসআইবিএল আমরা বলে দিয়েছি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের হাফ ইয়ারলি ইপিএসও কমেছে, ইসলামিক কমার্শিয়ালের হাফ ইয়ারলি ইপিএসও কমেছে, বে লিজিংয়ের হাফ ইয়ারলি ইপিএস কমেছে, প্রাইম ইন্স্যুরেন্সের হাফ ইয়ারলি ইপিএস কমেছে। এছাড়া রেকিট বেনকিজার প্রায় কাছাকাছি রয়েছে হাফ ইয়ারলি ইপিএস, গত বছর ছিল 62 টাকা 22 পয়সা, এবছর দাঁড়িয়েছে 62 টাকা 16 পয়সা। এছাড়া আপনাদেরকে জানিয়ে রেখে আর কিছু ব্যাংক রয়েছে। সাউথ ইস্ট ব্যাংকের গত বছর হাফ ইয়ারলি ইপিএস ছিল 91 পয়সা, এবছর বেড়েছে 1 টাকায় দাঁড়িয়েছে। মিডল্যান্ড ব্যাংক গত বছর ছিল 43 পয়সা, এবছর 18 পয়সায় কমেছে। এছাড়া ইউনিয়ন ক্যাপিটাল আমরা বলে দিয়েছি। ঢাকা ব্যাংক ইপিএস গত বছর হাফ ইয়ারলি ছিল 1 টাকা 51 পয়সা, এবছর দাঁড়িয়েছে 1 টাকা 15 পয়সা। দর্শক সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টপ ট্রেড, গেইনার এবং লুজারে কারা রয়েছে আজ এখন পর্যন্ত। আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডের অবস্থান। এক্ষেত্রে জানিয়ে রেখে আজ লেনদেনের গতি এই সপ্তাহের গতকালের মতো রয়েছে।
এর আগে আমরা জানি 4 কার্য দিবস 800 কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। গতকাল 800 কোটি টাকা নিচে লেনদেন হচ্ছে 717 কোটি টাকা। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে 430 কোটি টাকার কিছুটা বেশি। সেক্ষেত্রে লেনদেনের গতি কিছুটা কম রয়েছে, যার প্রতিফলন আমরা টপ ট্রেডে দেখতে পাবো। আমরা অপেক্ষা করছি টপ ট্রেড, গেনার এবং লুজারের জন্য। শুধুমাত্র নামগুলো বলে দিব টপ ট্রেড, গেনার এবং লুজারের ক্ষেত্রে। টপ ট্রেডে আজ প্রথম অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক, দ্বিতীয় অবস্থানে সিটি ব্যাংক, তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, চতুর্থ অবস্থানে রয়েছে ম্যাগনা পেট্রোলিয়াম, পঞ্চম অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা। এবং যমুনা ব্যাংক আজ এখন পর্যন্ত প্রায় 28 কোটি টাকা লেনদেন হয়েছে। টপ গেনারে যারা রয়েছে এদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে রহিম টেক্সটাইল, দ্বিতীয় অবস্থানে সেলভো কেমিক্যাল, তৃতীয় অবস্থানে সাফকো স্পিনিং মিলস, চতুর্থ অবস্থানে রিপাবলিক ইন্স্যুরেন্স, পঞ্চম অবস্থানে রয়েছে রহিমা ফুড। এবং টপ গেনারে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রহিম টেক্সটাইল 9.97% বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে। মিডল্যান্ড ব্যাংক 7.14% দর হারিয়ে টপ লুজারের প্রথম অবস্থানে রয়েছে, যেহেতু ইপিএসও অনেকখানি কমেছে। ফারিস ফাইন্যান্স দ্বিতীয় অবস্থানে, এনআরবি ব্যাংক তৃতীয় অবস্থানে, ফার্স্ট ফাইন্যান্স চতুর্থ অবস্থানে, ডাচ বাংলা ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে। এবং সর্বোচ্চ দর হারিয়েছে মিডল্যান্ড ব্যাংক 7.14%। সব কিছু মিলে বাজারে ইপিএসের কিছুটা প্রভাব পড়লেও আমরা দেখছি যে বাজার বেশ ভালো রিকভারি করেছে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের শুল্ক নিয়ে আলোচনা রয়েছে, এই শুল্ক সংক্রান্ত আলোচনায় পজিটিভ ইঙ্গিত পেয়েছে বাংলাদেশ, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আজ বাজারে প্রভাব পড়েছে। এক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি এবং বাণিজ্য উপদেষ্টা যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এক্ষেত্রে বাংলাদেশের জন্য ইতিবাচক ঘোষণা আসতে পারে, যার ফলশ্রুতিতে এটি আমাদের 1 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, যার প্রভাব আজকে আমরা পুঁজিবাজারে কিছুটা দেখতে পাচ্ছি। দেখা যাক দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হতে পারে কিনা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।